সমস্যা নেই, তো লাইভ আইব। সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। তো আজকে আমরা দেখব হচ্ছে তড়িৎ রসায়ন, এবং তড়িৎ রসায়নের কিছু কনফিউজিং জিনিসগুলো আমরা খুব সহজে শেষ করার চেষ্টা করব, খুব সহজে বোঝার চেষ্টা করব। আমরা কি করে দেখেই এই সবগুলো আল্লাহর দুনিয়ায় যত ইলেকট্রোলাইট আছে সবগুলোর জন্য দেখেই কিভাবে অ্যান্সার করতে পারি সেটা আমরা দেখব। হ্যাঁ, এবং তোমরা ততক্ষণে জয়েন করে ফেলো, ঠিক আছে? আর আমার কথা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা, বোর্ড সুন্দর করে দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কাইন্ডলি কমেন্টে জানাই দাও। আচ্ছা, অনেকেই সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম। জুবাইরান সালাম দিছো, মাহির সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, আজকে কি ফুল চ্যাপ্টার করানো হবে? ভাইয়া ফুল চ্যাপ্টার তো করানো একদমই অসম্ভব, বুঝোই তো ফুল চ্যাপ্টার কীভাবে সম্ভব, তবে যতটা সম্ভব আমরা দেখব। তবে খুব যে একদম সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটাই আমরা দেখব, খুব সমস্যা নাই। তো ভাইয়া সব ক্লিয়ার না? আচ্ছা ভাইয়া হচ্ছে দেখো সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আমার কথা সুন্দর করে মানে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। একটু কমেন্ট করে জানান সবাই। আজকে খুবই মজার পড়া পড়বো, ঠিক আছে? আপনার অ্যাডমিশনে এত বেশি কাজে দিবে যে আজকে জাস্ট 2টা লাইন যদি আপনি বুঝে যান তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। জাস্ট 2 লাইন আপনার কাজ হচ্ছে মাত্র 2 লাইনের। আচ্ছা ভাইয়া সব ঠিক আছে। আচ্ছা আমরা খুব তাড়াতাড়ি শুরু করব, খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে ইনশাল্লাহ, এবং খুবই ইফেক্টিভ হবে। আপনি জাস্ট 2টা লাইন মনে রাখবেন। আপনি যত ইলেকট্রোলাইট আছে আল্লাহর দুনিয়ায়, যত ইলেকট্রোলাইট আছে সব ইলেকট্রোলাইটের জন্য ক্যাথোডে কি উৎপন্ন হবে, অ্যানোডে কি উৎপন্ন হবে সব জানতে পারবেন। এবং এই অ্যানোড আর ক্যাথোডে জানার মানে অ্যানোড এবং ক্যাথোডে এই জিনিসগুলো জানলে কি সুবিধা হবে, ঠিক আছে, সেটাও আপনাকে আমি বলে শুরু করব। তো আমরা একটু জয়েন করার জন্য সময় দিতে চাই আরেকটু। আচ্ছা, আজকে হবে তড়িৎ রসায়ন, আমি চ্যাপ্টারটা লিখি নাই। ওকে ভাই, চ্যাপ্টার হবে তড়িৎ রসায়ন, ক্যাপশনটা দেয়া আছে, চ্যাপ্টার হবে তড়িৎ রসায়ন নিয়ে। তো এটা খুবই কনফিউজিং একটা অধ্যায় স্টুডেন্টরা মনে করে, আসলে এই কনফিউশনটা তোমাকে আমি দূর করে দেবো ইনশাল্লাহ, কনফিউশন আর থাকবে না। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা খুব তাড়াতাড়ি ক্লাসে চলে যাব, সব কিছু ক্লিয়ার। ওকে ভাইয়া, আমি তোমাকে ফার্স্টে ছোট্ট একটা কোশ্চেন দিয়ে আজকের ক্লাসটা শুরু করতে চাই। একটা ছোট্ট কোশ্চেন দিয়ে ফার্স্টে ক্লাসটা শুরু করতে চাই। তোমরা সবাই এই ধাতুর সক্রিয়তা সিরিজটা জানো, হ্যাঁ? তো তোমরা এটা জানো সবাই, এই ধাতুর সক্রিয়তা সিরিজে খুব ভালো করে খেয়াল করবা, সাথে সাথে রেসপন্স করলে তুমি ভালো কিছু জানবে ইনশাল্লাহ। খেয়াল করো, আমি যদি তোমাকে বলি যে জিঙ্ক প্লাস কপার সালফেট, তাহলে বিক্রিয়া করে কি তৈরি করে হচ্ছে জিঙ্ক সালফেট প্লাস কপার, তাই না? আসলে এই বিক্রিয়াটা করে, কিন্তু আমি তোমাকে যদি বলি যে কপার আর জিঙ্ক সালফেট যদি বিক্রিয়া করাও, তাহলে তুমি খুব সহজেই বলে ফেলো যে বিক্রিয়াটা হয় না, তুমি খুব সহজেই সাথে সাথে দেখেই বলে ফেলো এই বিক্রিয়াটা হবে না, ঠিক আছে? আচ্ছা, তো আমি তোমাকে যদি ছোট্ট একটা এই বেসিসের উপর আরেকটা কোশ্চেন করি, তুমি কেন যেন হবে না রিয়াকশনটা সেটা অলরেডি জানো, কারণ তুমি জানো সক্রিয়তা সিরিজে যে নিচে থাকবে সে উপরের ধাতুটাকে সরাইতে পারে না, অর্থাৎ তার শক্তি কম। দেখো জিঙ্কটা উপরে আছে, কপারটা নিচে আছে, এই জন্যে এই কপারকে এই জিঙ্ক ধাতু সরাইয়া নিজে বসতে পারছে। এই যে দেখো, সে নিজে সরাই দেওয়া ওই জায়গাটা নিজে দখল করছে। এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, ক্লাস 6, 7, 8, 9 সব জায়গায় তুমি পড়ছো, ঠিক আছে? খুব ভালো করে খেয়াল করবা। কিন্তু কপার ধাতুটা নিচে হওয়ায় উপরের ধাতুটাকে সে সরাইতে পারেনি। একইভাবে তোমার কাছে আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে তোমার কাছে রুবিডিয়াম আছে প্লাস লিথিয়াম ক্লোরাইড, হ্যাঁ? তাহলে এই বিক্রিয়াটা
এই বিক্রিয়াটা তোমাকে সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে? এই বিক্রিয়াটা হবে কি হবে না এটাই হচ্ছে কথা। দেখো ধাতুর সক্রিয়তা সিরিজে সবার আগে উপরে হচ্ছে লিথিয়াম, তাহলে আমার কোশ্চেন হচ্ছে এই বিক্রিয়াটা হবে কি হবে না এইটা তোমরা কমেন্ট করে আমাকে জানাবা, ঠিক আছে? এটা তোমরা একটু কমেন্ট করে জানাবা এবং কি লিখবা সেটা জানাও। এই বিক্রিয়াটা হবে কি হবে না। দেখো ধাতুর সক্রিয়তা সিরিজে সবার উপরে হচ্ছে লিথিয়াম, সো এই বিক্রিয়াটা হবে কি হবে না সেটা একটু আমাকে কমেন্ট করে সবাই জানাও, ঠিক আছে? ওকে, এবং আমি তোমাকে একটু পরেই বলে দেবো আসলে বিক্রিয়াটা হবে কি হবে না, ঠিক আছে? এই বিক্রিয়াটা তোমরা একটু কমেন্ট করে জানাও এই বিক্রিয়াটা হবে কি হবে না, ঠিক আছে? আচ্ছা, ওকে, সবাই আমি অ্যান্সার পড়া শুরু করতেছি। ইয়েস, নাজমুল ইসলাম বলছো হবে না, ওকে। তুম্পা বলছো হবে না, পরে হচ্ছে জুবাইর রশিদ অয়ন বলছো হবে না, আরবি আক্তার জুথি তুমি বলছো হবে না। সবাই একটু ভালো করে মনোযোগ দাও, খুবই খুবই এইখানে এত এত টুইস্ট, খুব ভালো করে বুঝাবে একটু পরে। রুবিডিয়াম আর লিথিয়াম ক্লোরাইড এই রিঅ্যাকশনটা হবে কি হবে না তুমি সক্রিয়তা সিরিজে সব কিছু তোমার কাছে দেয়া আছে, তোমাকে এটা বের করতে বলছি, ঠিক আছে? ওকে, সবাই অ্যান্সার করে ফেলো, টুট টুট করে তাড়াতাড়ি কমেন্টে জানাই দাও আমাকে, ঠিক আছে? আচ্ছা, আমাকে জিজ্ঞেস করছো ভাইয়া কোন ভার্সিটিতে পড়েন? ভাইয়া আমি বুটেক্সে পড়ি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল, অর্থাৎ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। ওকে, আচ্ছা, হবে না হবে না। আর কেউ কি বলবা, আর কেউ কি বলবা যে আসলে বিক্রিয়াটা হবে কি হবে না? আমি ভিন্ন অ্যান্সার চাচ্ছিলাম, এজন্য এখন ওয়েট করতেছি। সবাই বলতেছো হবে না, রাইট, সবাই সুন্দর অ্যান্সার দিচ্ছ হবে না। আসলে হবে কিনা আমরা দেখব। আমি তোমাকে এটা বলতে পারি তুমি শেষ অবধি ক্লাসটা থাকো, তুমি এত কিছু পাবা এইখানে। এই অল্প সময়ের মধ্যে, খুব বেশিক্ষণ আমরা ক্লাসটা নিব না, অল্প সময় নেব, তুমি অনেক কিছু পাবা, এটা আমি তোমাকে কথা দিতে পারি। ওকে, সবাই বলতেছে হবে না, তো আচ্ছা আমি তোমাকে বলি, প্রথম কথা হচ্ছে এই রিঅ্যাকশনটা হবে। অবাক করার বিষয় হচ্ছে এই রিঅ্যাকশনটা হবে, এই রিঅ্যাকশনটা হবে, ঠিক আছে? অবাক করার বিষয় হচ্ছে এই রিঅ্যাকশনটা হবে, এবং আমি সেটার লজিকটা তোমাকে দেখাবো একদম লাস্টে, ঠিক আছে? আমার যে মেইন টপিক আজকে সেটা আমি তোমাকে বলে দেন, তোমাকে এটা আমি দেখাবো। এই রিঅ্যাকশনটা হবে, খুব ভালো করে মাথায় ঢোকাও, এই রিঅ্যাকশনটা হবে। ওকে, তাহলে ভাইয়া চলো আমরা আমাদের মেইন টপিক আজকের সেটা কি তোমাকে সেটা আমি শেখাই। সেটা হচ্ছে তুমি আজকের এই লেকচারের মাত্র দুইটা কথা মনে রাখলে আল্লাহর দুনিয়ায় যত ইলেকট্রোলাইট আছে, অর্থাৎ যত সল্ট আছে, সব ধরনের সল্টের তুমি বলে দিতে পারবা অ্যানোডে কি ধরনের যৌগ হবে, ক্যাথোডে কি যৌগ উৎপন্ন হবে। অ্যানোডে কি যৌগ উৎপন্ন হবে, ক্যাথোডে কি উৎপন্ন হবে। এবং এটা পারলে তোমার কি সুবিধা, দেখো এটা পারলে তোমার এই সুবিধা হবে, তোমাকে ছোট্ট অনেক অনেক কোশ্চেন এইখান থেকে, তোমার বোর্ড পরীক্ষা অনেকগুলো কোশ্চেন হয়, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক কোশ্চেন হয়, বোর্ড পরীক্ষা অনেক কোশ্চেন হয়। যারা অলরেডি সেকেন্ড ইয়ার তারা হয়তো দেখছো, তোমার কলেজের পরীক্ষাও আসছে অনেকবার, যে বিভিন্ন ইলেকট্রোলাইট দিয়ে বলে যে এখানে কি উৎপন্ন হবে, ক্যাথোডে কি উৎপন্ন হবে, অ্যানোডে কি উৎপন্ন হবে, তাই না? সো আমরা সেটাই শিখতে যাচ্ছি, যে যে কোনো যৌগ দেখেই তুমি বলে দিতে পারবা এবং কোনো চিন্তা ভাবনা ছাড়াই যে অ্যানোডে কি উৎপন্ন হবে, ক্যাথোডে কি উৎপন্ন হবে। সো তুমি বুঝতেই পারতেছো অ্যাডমিশন টেস্টের জন্য এটা তোমার কতটা বেশি ইম্পর্টেন্ট। আরও ব্যাপার হচ্ছে, যদি তুমি অ্যানোডে কি উৎপন্ন হবে, ক্যাথোডে কি উৎপন্ন হবে এটা জেনে যাও, তাহলে ফ্যারাডের প্রথম সূত্র অনুযায়ী তোমাকে একটা একটা কোর্স দিয়ে তোমাকে বলতে পারে, এইখানে একটা কোর্স দিয়ে তোমাকে বলে দিতে পারে যে ভাইয়া এইখানে একটা কোর্স দিয়ে তোমাকে বলে দিতে পারে ক্যাথোডে কি উৎপন্ন হবে, সেই ক্যাথোডে উৎপন্নের যে ভর আমি পাবো সেটা বের করো। তোমাকে যদি এক্স দিয়ে দেয়, তাহলে ধরো একটা যৌগ দিছে এক্স ওয়াই, তোমাকে একটা যৌগ দিছে এক্স ওয়াই, তাহলে বললো যে এখানে কি উৎপন্ন হবে, তারপরে সেটার বলছে যে ঘনমাত্রা নির্ণয় করো, সেটার মোল সংখ্যা নির্ণয় করো, বলতে পারে সেটা ভর নির্ণয় করো, তোমাকে অনেক কিছু বলতে পারে। তাহলে তুমি শিখে যাইতে পারবা যদি আজকের লেকচারটা তুমি করো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আর বেশি কথা না বলি, চলো আমরা কাজের মধ্যে চলে যাই। তাহলে এটা আমি সবার শেষে তোমাকে দেখো বলতেছি এই রিঅ্যাকশনটা হবে, ঠিক আছে? এই রিঅ্যাকশনটা হবে। আচ্ছা ভাইয়া, তাহলে চলো আমরা শুরু করি। আজকের হচ্ছে আমার তড়িৎ রসায়ন। আজকের কাজটা হচ্ছে তোমাকে কিছুই মনে রাখা লাগবে না, তুমি একটু খালি খেয়াল করো। দেখো তোমাকে একটা জিনিস মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে অ্যানোড মানে হচ্ছে, খেয়াল করো, অ্যানোডে সবসময় হয় জারণ। একটা কথা তোমার মাথায় রাখা লাগবে পুরো অধ্যায়ের মধ্যে, সেটা হচ্ছে অ্যানোডে জারণ হয়। আরেকটা জিনিস হচ্ছে ক্যাথোডে কি হবে সারা জীবনে, এই কথাটা সবার জন্য সত্য, ক্যাথোডে হচ্ছে বিজারণ। দেখো অ্যানোডে সবসময় জারণ হবে, ক্যাথোডে সবসময় বিজারণ হবে, সেটা
ইলেকট্রোলাইটিক সেল, সেটা গ্যালভানিক সেল, ভোল্টার, আজীবন দুনিয়ার যত সেল আছে সবার জন্য সত্যি, অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ। কি পজিটিভ কি নেগেটিভ এই চিন্তা ভাবনার মধ্যে যাবাই না, কে পজিটিভ নেগেটিভ এগুলো একদম ভুয়া চিন্তা, তুমি এখানে যাবাই না। তুমি একটা জিনিস শিখবা, অ্যানোডে জারণ, ক্যাথোডে হচ্ছে বিজারণ, এটাই শুধু আমরা শিখবো। ওকে, খেয়াল করো, তোমার কাছে আজকের পড়াটা আমি আবার বলে নিচ্ছি হচ্ছে একটা ইলেকট্রোলাইট দেখেই কিভাবে বলে দিতে পারবো এখানে কি উৎপাদ কি কি তৈরি হবে, অর্থাৎ ক্যাথোডে কি তৈরি হবে, অ্যানোডে কি তৈরি হবে। ওকে, তাহলে চলো শুরু করি। তাহলে আমার কাছে এখানে দুই টাইপের জিনিস আছে, তুমি দেখতেই পাচ্ছ। এক টাইপের জিনিস হচ্ছে গলিত, আরেক টাইপের জিনিস হচ্ছে অ্যাকোয়াস, অর্থাৎ সল্টগুলো মূলত দুই রকমেরই হইতে পারে, একটা হচ্ছে গলিত হইতে পারে, আরেকটা হইতে পারে অ্যাকোয়াস। দুই রকম, একটা হচ্ছে গলিত হইতে পারে আর একটা অ্যাকোয়াস। তোমার কাজ হচ্ছে গলিতের জন্য একটা জিনিস মনে রাখা আর এই অ্যাকোয়াসের জন্য আরেকটা জিনিস মনে রাখা, তাহলে কাজ শেষ। খেয়াল করো, গলিত হইলে দেখো, গলিত অর্থ খুব ভালো করে খেয়াল করো, গলিত সোডিয়াম ক্লোরাইড, এর অর্থ হচ্ছে এখানে সোডিয়াম ক্লোরাইড ছাড়া আর কিছুই নেই, শুধু কি আছে, গলিত সোডিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়াম আছে আর ক্লোরিন আছে। তাহলে দেখো সোডিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস, তাহলে গলিত হইলে এই ক্যাটায়ন, দেখো ক্যাটায়ন যাবে ক্যাথোডে, ক্যাটায়ন যাবে ক্যাথোডে, অ্যানায়ন যাবে অ্যানোডে। আর ক্যাথোড মানেই জারণ, আর অ্যানোড মানে কি, সরি দেখো ক্যাটায়ন যাবে ক্যাথোডে, খেয়াল করো ক্যাটায়ন যাবে ক্যাথোডে আর অ্যানায়ন যাবে অ্যানোডে। আমার কাজ একটাই করা, এখান থেকে তুমি আমার জন্য এখানে স্টুডেন্ট এমন কেউ নাই যে অ্যানায়ন আর ক্যাটায়ন বের করতে পারি না, ঠিক আছে। দেখো অ্যানায়ন যাবে, সরি ক্যাটায়ন যাবে ক্যাথোডে, অ্যানায়ন যাবে অ্যানোডে, এটাই হচ্ছে আমার কাজ। দেখো গলিত অর্থাৎ ওই সলিউশনের মধ্যে সোডিয়াম ক্লোরাইড ছাড়া আর কেউ নাই, গলিত হলে একটা জিনিসই তৈরি হয়, অ্যানায়নটা আমি দেখবো, অ্যানায়নটাকে পাঠিয়ে দিবো অ্যানোডে, ক্যাটায়নটাকে ক্যাথোডে। তাহলে তোমরা একটু বলো তো আমাকে, এইখানে এইখানে কি জিনিস তৈরি হবে, দেখো এইখানে তৈরি হবে হচ্ছে কি, ক্যাথোডে তৈরি হবে কি ক্যাটায়ন সোডিয়াম, আর অ্যানোডে কি তৈরি হবে ভাইয়া, ক্লোরিন। অ্যানোডে কি তৈরি হবে, ক্লোরিন তৈরি হবে, এবং আমি রিঅ্যাকশনটা তোমাকে দেখাবো এবং সবার জন্য সেম রিঅ্যাকশন হবে, সো কোনো ঝামেলাই নেই। দেখো গলিত সোডিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়াম ক্লোরাইড ছাড়া কিছুই নাই, কি হবে, ক্যাটায়নটা যাবে ক্যাথোডে, অ্যানায়নটা পাঠিয়ে দিছি অ্যানোডে, কাছে। একইভাবে তুমি আমাকে বলো তাহলে রিঅ্যাকশনটা একটু খেয়াল করো, ক্যাথোডে যেন কি হয়, ক্যাথোডে হয় বিজারণ, অর্থাৎ দেখো খুব ভালো করে খেয়াল করো, ক্যাথোড রিঅ্যাকশনটা কি হবে, Na প্লাসটা কি করে একটা ইলেকট্রন গ্রহণ করে সে কি হয়, Na হয়, সেটাই আমরা লিখছি হচ্ছে এইখানে। ওকে, তাহলে আমার কাজটা কি, দেখো অ্যানোড ক্যাথোডে বিজারণ, বিজারণ মানে কি গ্রহণ, আর জারণ মানে ছাড়ন, এটা আল্লাহর দিনে সবাই জানে। তাহলে দেখো Na প্লাস কি করলো, একটা ইলেকট্রন গ্রহণ করে Na হয়ে গেল। ওকে, এখন খেয়াল করো ক্লোরাইড কি করে, দেখো ক্লোরিন গ্যাস যেটা আছে সে ক্লোরাইড কি আছে, নেগেটিভ আকারে থাকে, কারণ Na তো প্লাস আকারে থাকে, Cl মাইনাস আকারে থাকে, এই নেগেটিভটা ক্লোরাইড মাইনাস কি করে, দেখো ভাইয়া অ্যানোডে কি হয়, অ্যানোডে সবাই একটু বলো অ্যানোডে কি হয়, জারণ হয়। তাহলে দেখো এই অ্যানোডে ইলেকট্রন কি হবে, ত্যাগ হবে, ত্যাগ হয়ে সে কিসে রূপান্তরিত হয়, Cl রূপান্তরিত হয়। এখন ভাইয়া Cl তো Cl আকারে থাকে না, কি হিসাবে থাকে, Cl2 আকারে থাকে, তাহলে কি দিব সামনে 2 দিব, 2 দিব, তাহলে এটাই হয়ে যাবে কি Cl2। ওকে, আশা করি সবাই বুঝতে পারছি, যদি বুঝে থাকি তাহলে আমাকে একটু কমেন্ট করে জানান যে আপনারা বুঝতে পারছেন কিনা, এবং বাকি দুইটার প্রোডাক্ট আপনারা নিজেরা লিখবেন, ঠিক আছে। গলিত যে দুইটা আছে বাকি দুইটার জন্য প্রোডাক্টগুলো আপনারা নিজেরা লিখবেন, একটু কমেন্ট করে আমাকে জানান। আপনাকে কিছুই মনে রাখা লাগবে না আজকের অধ্যায় করার জন্য, শুধু দেখবেন আর মান বসাবেন। আমাকে একটু কমেন্ট করে জানান বুঝতে পারছেন কিনা। হ্যাঁ, আফসানা সুলতানা মিমি বলছে ভাইয়া বুঝতে পারছি, জুনায়েদ কাজী মাসুম বলছে বুঝতে পারছি, হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি, নিশাত, আচ্ছা সবাই বুঝতে পারতেছেন, খুবই চমৎকার। আমাকে কাইন্ডলি বলতে হবে যে আপনি বুঝতে পারছেন কিনা, তাহলে আমি আগাইতে পারবো, খুব অল্প সময়ে শেষ হয়ে যাবে। আমি জাস্ট একটার কথা বললাম, বাকিগুলো আপনারা নিজেরা পারবেন। ওকে, তাহলে ভাইয়া খেয়াল করেন, একইভাবে আমার কাছে এখানে লেড ক্লোরাইড আছে, তার জন্যও কি করব, আমি লেড ক্লোরাইডকে ভেঙে লিখতে পারি, তাই না। দেখেন লেড ক্লোরাইড Pb2 প্লাস Cl, PbCl2, এটা কি Pb2 প্লাস Cl2Cl মাইনাস, তাই না, এটা হচ্ছে আমার লেড ক্লোরাইড। তো আমাকে কি করতে হবে,
ক্যাটায়নটাকে পাঠিয়ে দিব ক্যাথোডে, অ্যানোয়নটাকে পাঠিয়ে দিব অ্যানোডে, কাজ শেষ। দেখেন ক্যাটায়নকে লেড, লেড উৎপন্ন হবে কি পিবি পাঠিয়ে দিলাম, ক্যাটায়ন পাঠিয়ে দিচ্ছি ক্যাথোডে, অ্যানোয়ন পাঠিয়ে কোথায় দিব অ্যানোডে পাঠিয়ে দিব, অ্যানোড কি Cl2। ওকে, কাজ শেষ আমার। এখন রিঅ্যাকশন লিখতে হবে। রিঅ্যাকশন কি আবারই সেম ঘটনা। দেখেন দেখেন ক্যাথোডে কি হয়, ক্যাথোডে হয় হচ্ছে বিজারণ, পিবি কি করবে, দেখেন Pb2+ কি করবে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে রূপান্তরিত হবে লেড। ওকে, আমার কাজ শেষ। একইভাবে ক্লোরিনের রিঅ্যাকশন তো সেম, তাহলে কি লিখবেন 2Cl মাইনাস 2 ইলেকট্রন Cl2, সেম রিঅ্যাকশন। ওকে, সব কিছু মিলে যাবে, আপনার সব কিছু মিলে যাবে। দেখেন আশা করি সবাই বুঝতে পারছেন। ওকে, একইভাবে আপনারা এবার কাজ করেন তো, আপনারা আমাকে একটু কমেন্ট করে জানান যে অ্যালুমিনিয়াম অক্সাইডের যে গলিত দ্রবণ আছে সেইখান থেকে কি কি প্রোডাক্ট পাবো। রিঅ্যাকশন আমি লিখে দিব, আপনি শুধু এটা লিখেন যে অ্যানোডে কি পাবেন, ক্যাথোডে কি পাবেন, এটা একটু আমাকে লিখে দেন সবাই। সবাই একটু কমেন্ট করে জানান যে অ্যালুমিনিয়াম অক্সাইডের গলিত দ্রবণ থেকে অ্যানোডে কি পাওয়া যাবে, ক্যাথোডে কি পাওয়া যাবে। সবাই একটু কমেন্টে জানান যে অ্যানোডে কি পাওয়া যাবে, ক্যাথোডে কি কি পাওয়া যাবে। যদি আপনারা বুঝে থাকেন গলিত হইলে কি আমি কি শুধু কি করব, ক্যাটায়নটাকে ক্যাথোডে পাঠিয়ে দিব, অ্যানোয়নটাকে অ্যানোডে পাঠিয়ে দিব, কাজ শেষ। আমি একটু দেখতে চাই যে বাকিরা করতে পারতেছেন কিনা। ওকে, সুন্দর, অ্যালুমিনিয়াম আর অক্সিজেন, সাব্বাস, খুবই ভালো। জুনায়েদ কাজী মাসুম, তুমি একটা লিখছো মাত্র, সেটা লিখছো হচ্ছে অ্যালুমিনিয়াম অনলি, না দুইটাই তো তৈরি হবে। আর কেউ কি পারছো একটু কমেন্টে জানান, আর কেউ কি পারছেন। অ্যানোড অ্যালুমিনিয়াম, হ্যাঁ সুন্দর, অ্যালুমিনিয়াম অক্সিজেন, বাহ চমৎকার, খুবই ভালো, আপনারা খুবই ভালো। অ্যালুমিনিয়াম ও ক্লোরাইড, নো নো নো, এইসব তৈরি হবে না, অ্যালুমিনিয়াম আর অক্সিজেন, ঠিক আছে, সুন্দর চমৎকার, খুবই ভালো। রাইট, আপনারা একদম সঠিক উত্তর দিচ্ছেন আমাকে, খুবই ভালো লাগতেছে। রাইট, এখানে তৈরি হবে কি, দেখেন অ্যালুমিনিয়াম 3+, অক্সিজেন 2-, অ্যালুমিনিয়াম হচ্ছে 2টা, অক্সিজেন হচ্ছে 3টা। দেখেন এটা বুঝতে কারো সব অসুবিধা থাকার কথা না যে একটা অ্যালুমিনিয়ামকে কিভাবে ভেঙে লিখবো, একটা অ্যালুমিনিয়ামকে কিভাবে ভেঙে লিখবো সবাই বুঝতে পারছি। ওকে, তাহলে আমার এইখানে তৈরি হবে কি, অ্যালুমিনিয়াম তৈরি হবে, আর এখানে তৈরি হবে হচ্ছে অক্সিজেন গ্যাস, সাব্বাস, অ্যালুমিনিয়াম তৈরি হবে আর অক্সিজেন তৈরি হবে। রিঅ্যাকশনটা আমি দেখাই দিচ্ছি। দেখেন একটা অ্যালুমিনিয়াম 3+, কি করবে, একটা অ্যালুমিনিয়াম 3+, 3টা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে সে একটা অ্যালুমিনিয়ামে রূপান্তরিত হবে, তাহলে আমার রিঅ্যাকশন শেষ। ওকে, আর আপনি যদি সমতা করতে চান তাহলে এখানে 2 দিবেন, এখানে 6 দিবেন, এখানে 2 দিবেন, হ্যাঁ, তাহলে 2 অ্যালুমিনিয়াম লিখবেন, আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই, মেইন প্রোডাক্ট লিখতে পারলে হইলো। একইভাবে অক্সিজেনেরটা দেখেন, অক্সিজেনেরটা যদি লিখি আমি, একটা অক্সিজেন 2-, দেখেন একটা অক্সিজেন 2-, অর্থাৎ সে কি দুইটা নেগেটিভ অবস্থায় আছে, এই দুইটা ইলেকট্রনটাকে সে কি করবে, ত্যাগ করে দিবে, ত্যাগ করে দিয়ে সে অক্সিজেনে রূপান্তরিত হবে। কিন্তু একটা অক্সিজেন তো আর অক্সিজেন আকারে থাকে না, তারা কি হয়ে যায়, পরে হচ্ছে অক্সিজেন গ্যাসে রূপান্তরিত হয়, অর্থাৎ O2 আকারে রূপান্তরিত হবে, অর্থাৎ আমার যে প্রোডাক্টটা পাবো আমি সেটা কি পাবো, অক্সিজেন পাবো। এখন যে আপনি সমতা করতে চান তাহলে হচ্ছে জারণ বিজারণ করে কাটাকাটি করা লাগবে, কিন্তু আমার মেইন প্রোডাক্ট কি পাবো আমি বলে দিচ্ছি, কি পাবো, অক্সিজেনটাই পাবো, ঠিক আছে। ওকে, রাইট, আপনারা সবাই পারছেন, খুবই ধন্যবাদ, খুবই ধন্যবাদ, ঠিক আছে। ওকে, নেক্সট, এখন হচ্ছে আসল খেলা। ওকে, এতক্ষণ যা দেখছেন খুবই সহজ জিনিস, সহজ করে পড়াইছি, এখন একটু কঠিন জিনিস দেখতে চাই। অ্যাকোয়াস সলিউশন বলতে আমরা কি বুঝি আগে সেটা আমরা বুঝবো। দেখেন অ্যাকোয়াস সলিউশন বলতে কি বোঝায়, সোডিয়াম ক্লোরাইড, একটা সংসার হচ্ছে কার কার, সোডিয়াম ক্লোরাইডের, কিন্তু সেই সংসারে আরো কেউ আছে, যদি আমি অ্যাকোয়াস বলে দেই, তাহলে সেই সংসারে আরো কেউ আছে, কে আছে, H2 আছে, তাই না। কিন্তু H2 যখন সলিউশনে থাকে তখন সে কিভাবে থাকে, H+ আর OH- আকারে থাকে। যখনই আমি অ্যাকোয়াস সলিউশন বলবো এক্সট্রা করে দুইটা জিনিস থাকবে, একটা থাকবে H+ আর একটা থাকবে OH-। ওকে, তাহলে সোডিয়াম ক্লোরাইড H+ OH-। যদি অ্যাকোয়াস সলিউশন বলি তাহলে সোডিয়াম ক্লোরাইডের অ্যাকোয়াস সলিউশন বলতে আমি 4টা জিনিস থাকবে ওইখানে সলিউশনে, থাকবে সোডিয়াম থাকবে, ক্লোরিন থাকবে, সোডিয়াম প্লাস থাকবে, ক্লোরাইড মাইনাস থাকবে, H+ থাকবে, OH- থাকবে। এখন যেহেতু 4টা জিনিস চলে আসছে, এখনই হচ্ছে খেলা যে এখন অ্যানোডে কি উৎপন্ন হবে,
ক্যাথোডে কি উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখবো যে অ্যানোডে কি উৎপন্ন হয়, ক্যাথোডে উৎপন্ন হয় কি। এই জন্য তোমাকে একটা লাইন মনে রাখতে হবে, তোমাকে আর কিচ্ছু চিন্তা করা লাগবে না, সক্রিয়তা সিরিজ চিন্তা করা লাগবে না, কোনো কিছু চিন্তা করা লাগবে না, একটা লাইন তুমি মনে রাখো, তাহলে এই যে যতগুলো আছে তাদের জন্য তুমি বুঝে যাবা। তাহলে প্রথমে দেখবো ক্যাথোডে কি উৎপন্ন হবে। ক্যাথোডে কি উৎপন্ন হবে যদি সেটা অ্যাকুয়াস সলিউশন হয়। সেই লাইনটা আমি এখানে লিখতেছি, তোমরা নিজেরা পারলে খাতায় লিখে নাও অথবা কমেন্টে লিখো। দেখো লাইনটা হবে হচ্ছে সব সময় এটা ক্যাথোডের জন্য, ফর ক্যাথোড অ্যাকুয়াস সলিউশন হইলে ক্যাথোডের জন্য যে স্টেটমেন্টটা দাঁড় করাবো সেটা দিয়ে তোমার সব মিলে যাবে। সেটা হচ্ছে সব সময় হাইড্রোজেন উৎপন্ন হবে। দেখো ক্যাথোডে যদি দেখো ক্যাথোডে সব সময় লিখে দিছি কি সহজ, সব সময় কি উৎপন্ন হবে, হাইড্রোজেন উৎপন্ন হবে। কিন্তু ছোট্ট একটা কথা আছে, কিন্তু একটা ছোট্ট কথা হচ্ছে, যদি ওই মৌলগুলা দেখো এইখানে যতগুলো ক্যাটায়ন আছে, দেখো ধাতব অংশ আছে, সেই ধাতুর অংশগুলা যদি এই হাইড্রোজেনের নিচের অংশগুলা হয়, অর্থাৎ হাইড্রোজেনের নিচে যদি থাকে ওই ধাতুগুলা, তাহলে হাইড্রোজেনটা উৎপন্ন না হয়ে হাইড্রোজেনের নিচের ধাতুগুলো উৎপন্ন হবে। কথাটা বুঝো, খুব ভালো করে বুঝো, একটা লাইন দিয়ে তোমার কাজ হয়ে যাবে, না বুঝলে আলটিমেটলি জিরো। দেখো ক্যাথোডে সবসময় অ্যাকুয়াস সলিউশন হইলেই সবসময় উৎপন্ন হবে হাইড্রোজেন, অ্যাকুয়াস সলিউশন হইলেই সবসময় উৎপন্ন হবে হাইড্রোজেন। কিন্তু যদি ওই ধাতুটা হাইড্রোজেনের নিচে থাকে তাহলে হাইড্রোজেন উৎপন্ন না হয়ে উৎপন্ন হবে এই ধাতুগুলো। তার মানে এটাই বোঝাচ্ছে অ্যাকুয়াস সলিউশন হইলে এরা কোনোদিনই তৈরি হয় না। অ্যাকুয়াস সলিউশন হইলে এই ধাতুগুলো কোনোদিনই আমরা ক্যাথোডে পাই না। স্টেটমেন্ট হচ্ছে এইটাই যে যদি সেটা অ্যাকুয়াস সলিউশন হয় তাহলে আমরা কোনোদিনই হাইড্রোজেনের উপরের ধাতুগুলো পাই না। কিন্তু যদি ওইখানে হাইড্রোজেনের নিচের ধাতুটা থাকে তাহলে আমরা পাবো হচ্ছে হাইড্রোজেন না পেয়ে উৎপন্ন হবে কি এই নিচের পাঁচটা ধাতু। ঠিক আছে, এই নিচের পাঁচটা ধাতু। এখন এই সক্রিয়তা সিরিজটা তো আমরা মনে রাখা খুব কঠিন, তোমরা অনেকভাবে মনে রাখো, কিন্তু ভাই আমি কোনোদিনই মুখস্থ করি নাই, স্টিল এখনো আমি মুখস্থ পারি না, এবং আমি মুখস্থ করি নাই, এবং আমি মুখস্থ রাখি মাত্র এই পাঁচটা। কারণ এই পাঁচটা মুখস্থ রাখলে আমার কাজ হয়ে যায়, তাহলে কেন কষ্ট করে আমি মেমোরি খরচ করব। ঠিক আছে, অথবা ধর আমার মেমোরাইজিং পাওয়ার খুব দুর্বল। ওকে, তাহলে এই পাঁচটাকে আমি মনে রাখার সিস্টেম তোমাকে বলে দিচ্ছি, তাহলেই তোমার কাজ শেষ। দেখো এই পাঁচটাকে কিভাবে মনে রাখবো, পাঁচটা মনে রাখবো হচ্ছে চাপা, CHAPA, চাপা মারা বুঝি না, চাপা, ধরো এই যে আমি চাপা মারতেছি, ঠিক আছে, ঠিক এরকম আমরা তাহলে এটা মনে রাখবো কি চাপা, CHAPA, চাপা, CHAPA। এটা কিন্তু হাইড্রোজেনের নিচের গুলা যারা আছে তাদের কথাই মনে রাখতে হবে, তাহলেই কাজ শেষ। হাইড্রোজেনের নিচে যারা আছে তাদের কিভাবে মনে রাখবো, চাপা। দেখো সিতে কপার, এইচতে HG, এতে হচ্ছে AG, পিতে হচ্ছে প্লাটিনিয়াম, আর হচ্ছে এতে হচ্ছে AU, গোল্ড। ঠিক আছে, তাহলে এই পাঁচটা যদি মনে রাখো তাহলেই হয়ে যাবে, কথা বুঝছো তো? ওকে, তাহলে আমরা আমাদের খেলায় নেমে পড়বো। এটা কার জন্য বলতেছি, ক্যাথোডের জন্য। তুমি কি রাখবা, ক্যাথোডের কথা মাথায় রাখবা। ওকে, তাহলে খুব ভালো করে খেয়াল করো, সোডিয়াম ক্লোরাইডের অ্যাকুয়াস সলিউশন। দেখো সোডিয়াম ক্লোরাইডের অ্যাকুয়াস সলিউশন তুমি খেয়াল করো, তাহলে সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়ামটাকে হাইড্রোজেনের উপর না নিচে, আমার তো নিচে মনে রাখার দরকার নাই, আমি শুধু নিচে কি মনে রাখবো, হ্যাঁ এখানে কি নাই, সোডিয়াম নাই, তাহলে কি উৎপন্ন হবে, হাইড্রোজেন উৎপন্ন হবে, কাজ শেষ। দেখো খেয়াল করো, সোডিয়াম কি উৎপন্ন হবে, ক্যাথোডে তৈরি হবে হাইড্রোজেন। দেখো লিখছি ক্যাথোডে সব সময় হাইড্রোজেন উৎপন্ন হবে, কিন্তু যদি এই চাপার মৌলগুলো থাকে, এই নিচের মৌলগুলো যদি থাকে তাহলে কি উৎপন্ন হবে, এই চাপার মৌলগুলো উৎপন্ন হবে, কারণ চাপার জোর বেশি। ঠিক আছে, ওকে, তাহলে হাইড্রোজেন সবসময় হাইড্রোজেন উৎপন্ন হবে, কিন্তু যদি এই যে যদি চাপা থাকে, যদি চাপা থাকে তাহলে কি উৎপন্ন হবে, চাপা উৎপন্ন হবে, তাহলে চাপা উৎপন্ন হবে। ঠিক আছে, অর্থাৎ চাপার যে কোনো যেটা থাকবে সেটা উৎপন্ন হবে, হাইড্রোজেন উৎপন্ন হবে না, আর উপরের গুলো তো আজীবন উৎপন্ন হয় না। ঠিক আছে, ওকে, তাহলে আমরা কি বুঝে গেলাম, সবসময় হাইড্রোজেন উৎপন্ন হবে, আর হাইড্রোজেনের নিচে যারা আছে তারা উৎপন্ন হবে। ওকে,
তাহলে হাইড্রোজেন উৎপন্ন হয়ে গেছে, যেহেতু সোডিয়াম ক্লোরাইড চাপার মধ্যে পড়ে না। ওকে, এখন আমরা তাহলে যেহেতু ক্যাটায়ন সম্বন্ধে স্টেটমেন্ট একদম পুরোপুরি হয়ে গেছে, এখন অ্যানায়ন সম্বন্ধে যদি স্টেটমেন্টটা পুরোপুরি হয়ে যায় তাহলে আমার আর দরকার নাই, তুমি নিজেই পারবা। ঠিক আছে, আমি নিজেই চলে যাব। ওকে, এখন দেখো সবসময় অ্যানোডের জন্য কি উৎপন্ন হয়, তাহলে আশা করি এইটুকু বুঝতে পারছি। তো অ্যানোডের জন্য কি হবে? আচ্ছা, এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা সেটা তো আমার জানা দরকার, রাইট? আমাকে এটা একটু কমেন্ট করে জানাও তো, যে হাইড্রোজেন যে উৎপন্ন হয়েছে এইগুলো সবগুলোর জন্যই আমরা কি পাবো দেখো তো ভাই, সবগুলোর জন্যই পারবো না, দেখো তো। ওকে, আমাকে এটুকু বুঝাও যে প্রথম স্টেটমেন্ট ক্যাথোডের জন্য তুমি বুঝতে পারছো কিনা, আমাকে এটা একটু কমেন্টে জানাও তো। আমাকে সবাই একটু কমেন্টে জানাবেন যে এই স্টেটমেন্টটা যদি বুঝে ফেলেন তাহলে আমরা গড়গড়ে সব করে ফেলতে পারবো। আমরা শুধু অ্যানোডের জন্য একটা স্টেটমেন্ট লিখবো, তাহলে কাজ শেষ, আপনার কিচ্ছু মুখস্থ করা লাগবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা সুন্দর করে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখতেছেন এবং সুন্দর করে বুঝতেছেন, খুবই চমৎকার। ধন্যবাদ আপনাদের, আপনারা মনোযোগ দিচ্ছেন। ওকে, হ্যাঁ সবাই বুঝতে পারতেছেন, খুবই ভালো। আচ্ছা, তাহলে এখন আমার একটা স্টেটমেন্ট হইলে কিন্তু কাজ শেষ হয়ে যায়, সেটা কি অ্যানোডের জন্য কি স্টেটমেন্ট আমরা দিব। তাহলে এটা ক্যাথোড প্রোডাক্ট পাই গেছি হাইড্রোজেন। আচ্ছা, অ্যানোড প্রোডাক্টটা কি? অ্যানোডের জন্য কি আমরা স্টেটমেন্ট লিখবো? অ্যানোড, ফর অ্যানোড রিঅ্যাকশনগুলো আমি আপনাকে লিখে দেবো, সমস্যা নাই। অ্যানোডে সব সময় লিখবেন, আমি একটু লিখি আপনাকে। অ্যানোডে সব সময় দেখেন কি সহজ, মনে রাখা কত সহজ। অ্যানোডে কি হবে? সব সময় ঋণাত্মক আয়নের গ্যাস তৈরি হবে, সব সময় ঋণাত্মক আয়নের গ্যাস তৈরি হবে। এটার অর্থটা কি দেখেন, এইখানে ঋণাত্মক আয়ন কি কি আছে? ক্লোরিন, তাহলে এটার গ্যাস কি? ক্লোরিন গ্যাস তৈরি হবে। এখানে ক্লোরিন গ্যাস তৈরি হবে। দেখেন অ্যাকোয়াসে যান, এটা যেখানেই যান, এটা আপনি গলিতের কথা বলেন আর হচ্ছে অ্যাকোয়াসের কথা বলেন, সবার জন্য সত্যি, সেটা কি সব সময় ঋণাত্মক আয়নের গ্যাস তৈরি হবে। দেখেন ঋণাত্মক আয়ন কি আছে? আয়োডিন, আয়োডাইড, তাহলে আয়োডিন গ্যাস তৈরি হবে। পরে হচ্ছে ব্রুমিন তৈরি হবে। ব্রোমাইড আছে, তাহলে ব্রুমিন তৈরি হবে। তারপরে দেখেন এরকম যেখানেই আপনি কি পাবেন ঋণাত্মক আয়ন দেখবেন, সেই ঋণাত্মক আয়নের গ্যাসটা তৈরি হবে হচ্ছে অ্যানোডে। ঋণাত্মক আয়নের যেমন ক্লোরাইড আছে, তাহলে ঋণাত্মক আয়ন যদি ক্লোরাইড থাকে গ্যাস তৈরি হবে কি? ক্লোরিন গ্যাস। তাহলে খুবই সহজ, সব সময় ঋণাত্মক আয়নের গ্যাস তৈরি হবে। দেখেন তো এই স্টেটমেন্টটা বুঝতে পারছেন কিনা আপনারা? আমাকে একটু কমেন্ট করে জানান যে এই স্টেটমেন্টটা আপনারা বুঝতে পারছেন কিনা, যে ঋণাত্মক আয়নের কি তৈরি হবে? গ্যাস তৈরি হবে। অ্যানোডে সবসময় ঋণাত্মক আয়নের গ্যাস তৈরি হবে, এটা আপনারা বুঝতে পারছেন কিনা? আমাকে একটু কমেন্ট করে জানান, ঠিক আছে? ইনশাল্লাহ নিধি, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? যে মনোযোগ দিয়ে ক্লাস করবে সেই সবচেয়ে ভালো স্টুডেন্ট হবে। এবং ব্যাপারটা হচ্ছে এরকম যে যে যত পরিশ্রম করবে সেই হবে, বাট পরিশ্রমটা হইতে হবে একটু টেকনিক্যালি করো, ইনশাল্লাহ তোমরা সবাই ভালো করবা। আমাকে শুধু একটু কমেন্ট করে জানাও। দেখো এটার পরে লজিকটাও আমি লাস্টে বলে দিব যে এটা কেন হচ্ছে। আমি কিন্তু কোনো কিছু মুখস্থ পড়াচ্ছি না, ঠিক আছে? জাস্ট বেসিক। ওকে, খেয়াল করো। হ্যাঁ, ওকে ভাইয়া, তাহলে আশা করি সবাই বুঝতে পারছি যে সবসময় ঋণাত্মক আয়নের গ্যাস তৈরি হবে। ওকে, কিন্তু এখানেও ছোট্ট একটা কিন্তু আছে, সেটা একটু খেয়াল করো। এখানে যেমন কিন্তু ছিল, এখানেও ছোট্ট একটা কিন্তু আছে, সেটাকে খেয়াল করলে আমার কাজ শেষ, ঠিক আছে? সেটা হচ্ছে সবসময় ঋণাত্মক আয়নের গ্যাস তৈরি হবে, কিন্তু একইভাবে কথাটা কি? কিন্তু যদি অক্সিজেন থাকে, যদি ওই ঋণাত্মক আয়নে অক্সিজেন পরমাণুটা থাকে, তাহলে অন্য কোনো কিছু তৈরি না হয়ে শুধু অক্সিজেন তৈরি হবে। খেয়াল করো, সবসময় ঋণাত্মক আয়নের গ্যাস তৈরি হবে, কিন্তু ঋণাত্মক আয়নে যদি ঋণাত্মক আয়নে অক্সিজেন পরমাণু থাকলে, ঋণাত্মক আয়নে অক্সিজেন পরমাণু অক্সিজেন পরমাণু থাকলে আর কোনো কিছু তৈরি না হয় কি তৈরি হবে? অক্সিজেন, ঠিক আছে? বুঝতে পারছি কি?
তাহলে আমাকে একটু কমেন্ট করে এইটুকু বুঝান, আমাকে একটু কমেন্ট করে আমাকে এটা জানান যে এই স্টেটমেন্টটা আপনি ধরতে পারছেন কিনা। এটা হচ্ছে ক্যাথোডের জন্য স্টেটমেন্ট, এই স্টেটমেন্ট হচ্ছে অ্যানোডের জন্য। সবসময় ঋণাত্মক আয়নের গ্যাস তৈরি হবে, কিন্তু যদি অক্সিজেন পরমাণুটা থেকে যায় ঋণাত্মক আয়নের মধ্যে, তাহলে আর কোনো নিয়মই মানবে না, সে তৈরি করবে হচ্ছে অক্সিজেন গ্যাস। ঠিক আছে, আমাকে এই কমেন্টে জানান। দেখেন আমার সব কাজ শেষ, আপনারা শুধু বলবেন আর আমি মান বসাবো। এবার আমি কিছুই বলবো না, দেখেন এবার শুধু আপনারা বলবেন আর আমি লিখবো উৎপাদ আর প্রোডাক্ট। উৎপাদ, হ্যাঁ, আমাকে একটু কমেন্ট করে জানান যে এতটুকু বুঝতে পারছেন কিনা সবাই, তাহলে আমার ক্লাসটা সফল হবে যদি এই লাস্ট লাইনটা বুঝতে পারেন। শুধু অক্সিজেন থাকলে গ্যাস তৈরি হবে অক্সিজেন, কখনোই তৈরি হয় না, সবসময় কি হিসাবে তৈরি হয়? টু হিসাবে তৈরি হয়। ঠিক আছে, কোনো সময় তৈরি হয় না, টু হিসাবে তৈরি হবে। আচ্ছা, আমাকে একটু এটুকু জানান যে আমার স্টেটমেন্ট, এই দুইটা স্টেটমেন্টে কোনো সমস্যা আছে কিনা। যদি না থাকে তাহলে আল্লাহর দুনিয়ায় যত ইলেকট্রোলাইট আছে, যত হচ্ছে সল্ট আছে, সবার জন্য আপনি দেখে অ্যান্সার করতে পারবেন, আর কোনো কাজ নাই আপনার। হ্যাঁ হ্যাঁ সুন্দর, সবাই একটু বলতেছো। জামাল বলছো ভাইয়া বুঝতে পারছি, নিশাদ বুঝতে পারছো, জাহিদ বুঝতে পারছি, শেখ আহমেদ বুঝতে পারছো, হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি, জুবাইর রয়ন বুঝতে পারছি। খুবই ভালো লাগতেছে। ওকে, তাহলে ভাইয়া লাস্টেরটা আরেকবার। ওকে, খুব ধন্যবাদ। কে জিজ্ঞেস করছো? নিশাদ, ধন্যবাদ তোমাকে যে জিজ্ঞেস করছো। দেখো আমার কি বলছি, কোশ্চেনটা হচ্ছে সব সময় ঋণাত্মক আয়নের গ্যাস তৈরি হবে। এখন ঋণাত্মক আয়ন বলতে কি কি বোঝাইতে পারে? ক্লোরিন, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, যা ইচ্ছে তাই বোঝাইতে পারে। হ্যাঁ, এই ঋণাত্মক আয়ন সবসময় কি তৈরি করবে? এটার গ্যাস তৈরি হবে। ঋণাত্মক আয়ন যা থাকবে তাদের গ্যাস তৈরি হবে, তাহলে Cl2, Br2, I2 এইসব জিনিস তৈরি হবে। কিন্তু ভুল করেও যদি দেখি, যেমন অক্সিজেন আছে, যদি তুমি খেয়াল করো SO4 2- এটাও একটা ঋণাত্মক আয়ন, এটার মধ্যে অক্সিজেন আছে, তাহলে সে আর কোনো কিছু চিন্তা না করে কি তৈরি করে ফেলবে? অক্সিজেন তৈরি করে ফেলবে। এই হচ্ছে ব্যাপার। এখন আমাকে একটু জানাও তো বুঝতে পারছো কিনা। একটু কমেন্ট করে জানাও। এইটুকু বুঝে ফেলছো মানে তুমি এখন সব পারবা, আমি কথা দিচ্ছি তুমি সব পারবা। হ্যাঁ, সবাই বুঝতে পারছি। তাহলে আর টাইম ওয়েস্ট না করে চলো আমরা প্রোডাক্ট লেখা শুরু করে দিই। রিঅ্যাকশন আমি তোমাকে দেখাবো, প্রোডাক্ট তোমরা বলবা। ওকে, দেখো খুব ভালো করে খেয়াল করো। সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস সলিউশন। ওকে, তাহলে কি উৎপন্ন হবে? হাইড্রোজেন, কারণ এখানে চাপা নাই, ধাতুর মধ্যে কি নাই? চাপা নাই, সো কি উৎপন্ন হবে? হাইড্রোজেন। ওকে, একইভাবে খেয়াল করো, এইখানে কি অক্সিজেন আছে? ঋণাত্মক আয়নে নাই, কি আছে? ক্লোরিন, তাহলে কি উৎপন্ন হবে? Cl2, ক্লোরিন গ্যাস তৈরি হবে। দেখো তো এই একটা বুঝতে পারছো কিনা, বাকিগুলো সব নিজেরা করবা। সোডিয়াম ক্লোরাইডে কি উৎপন্ন হলো? হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়, আর অ্যানোডে পাওয়া যায় ক্লোরিন গ্যাস। এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও সবাই। ওকে, সবাই বুঝতে পারতেছি। ওকে, তোমরা আমাকে আর একটু ভালো করে বলো যে হ্যাঁ হাইড্রোজেন আর ক্লোরিন উৎপন্ন হয়েছে, বুঝতে পারছি তো? ওকে, তাহলে একইভাবে তুমি সবগুলার জন্য চলো আমরা শুরু করে দিই, সবগুলার জন্য আমরা শুরু করে দিব। এখন আমরা সবগুলার জন্য করব। দেখো পটাশিয়াম আয়োডাইড, এখানে পটাশিয়ামের মধ্যে চাপা নাই, দেখো ধাতুর মধ্যে কোনো চাপা নাই, যদি চাপা না থাকে তাহলে কি উৎপন্ন হবে? হাইড্রোজেন উৎপন্ন হবে, যেহেতু চাপা নাই হাইড্রোজেন উৎপন্ন হবে। তাহলে এই পাশটাতে কি অ্যানায়ন হিসাবে কি আছে? আয়োডাইড, তাহলে আয়োডিন I2 তৈরি করবে, কাজ শেষ। ঠিক আছে, ওকে, একইভাবে আমি আর টাইম ওয়েস্ট করতে চাই না। ম্যাগনেসিয়াম ব্রোমাইড, ম্যাগনেসিয়ামের এখানে কি কোনো চাপা আছে? না, কোনো চাপা নাই, সো তৈরি হবে হাইড্রোজেন। ভালো কথা। তাহলে দেখো ব্রোমাইড আছে, ঋণাত্মক আয়ন কি? ব্রোমাইড, সো তৈরি হবে Br2। ওকে, খেয়াল করো, দেখো এতটুকু বুঝতে পারছো কিনা, আশা করি এটাও বুঝতে পারছো। খুবই চমৎকার। তারপরে দেখো H2Br2 তৈরি হয়ে গেছে। খেয়াল করো, এই যে খেলা এবার শুরু হবে, খেলা এখন শুরু। দেখো পটাশিয়াম নাইট্রেট, দেখো এখানে কি চাপা আছে? নাই ভাইয়া, চাপা নাই, চাপা না থাকলে কি তৈরি হবে? হাইড্রোজেন তৈরি হবে। আচ্ছা, এখন দেখো ঋণাত্মক আয়নের মধ্যে অক্সিজেন আছে, ঋণাত্মক আয়নের মধ্যে কি আছে? অক্সিজেন আছে। সো এইবার আর আমার কি তৈরি হবে বলতো?
অ্যানোডে অক্সিজেন তৈরি হবে। এই লাইনটা বুঝতে পারছে কিনা আমাকে একটু সবাই কমেন্টে জানাই দেন। হ্যাঁ, যে পটাশিয়াম নাইট্রেটের জন্য হাইড্রোজেন তৈরি হয়েছে আর অক্সিজেন তৈরি হয়েছে, এইটা আমাকে একটু একটু কমেন্টে জানাই দেন, তাহলে আমি বুঝে যাব হ্যাঁ না ভাই আপনারা সবাই বুঝতে পারছেন, তাহলে বাকিগুলো আপনারা সবাই পারবেন। ওকে, খুবই সুন্দর, চমৎকার। একটু ওকে, তাহলে সবাই বুঝতে পারছি, সুন্দর, খুবই ভালো লাগতেছে, ভালো। তাহলে আমরা দেখলাম যে পটাশিয়াম নাইট্রেটের মধ্যে চাপা নাই, সো হাইড্রোজেন তৈরি হয়েছে। আর ঋণাত্মক আয়নে অক্সিজেন থাকলেই কি তৈরি হবে? অক্সিজেন তৈরি হবে। ঋণাত্মক আয়ন থাকলেই অক্সিজেন তৈরি হয়ে যাবে, কাজ শেষ। ওকে, তাহলে তারপরেরটা খেয়াল করো, সোডিয়াম হাইড্রোক্সাইড চাপা আছে? নাই, চাপা নাই। চাপা না থাকলেই কি তৈরি হবে? হাইড্রোজেন তৈরি হবে। হ্যাঁ ভাই, OH এর মধ্যে ও আছে, সো কি তৈরি হবে? অক্সিজেন গ্যাস তৈরি হবে। আচ্ছা, এখন ভাইয়া কপার সালফেটেরটা আপনারা নিজেরা করবেন। যে কপার সালফেট এইটার অ্যানোড এবং ক্যাথোড দুইটার প্রোডাক্ট কি কি তৈরি হবে এটা আপনারা বলবেন। ভাইয়া চাপাটা কি এটা আসলে সবাই বুঝবে না, ঠিক আছে? যারা পুরোপুরি ক্লাসটা করছে তারাই শুধু বুঝবে চাপাটা কি। ওকে, আপনারা একটু ভিডিওটা পরে দেখে নেবেন। ওকে, শাবাশ, প্রিন্স শাওন বলছে খেলে দিছি, চমৎকার। ওকে ভাইয়া, আপনাদের একটু বললাম কপার সালফেট এই যৌগের মধ্যে, আপনাদেরকে বলছি আমি পরীক্ষায় আসছে, ধরেন কপার সালফেটের ক্যাথোড এবং অ্যানোডে কি প্রোডাক্ট তৈরি হবে আপনারা নিজেরা বলবেন। এবার আমি আর বলবো না, যদি আপনারা আসলে বুঝে থাকেন তাহলে আপনারা করেন। ইয়েস, খুবই চমৎকার। জুবাইর বলছে কপার অক্সিজেন, ইয়েস, কপার অক্সিজেন, শাবাশ ভাই, আপনাদের স্যালুট, আপনারা সেরা, ঠিক আছে। ইয়েস, চাপা আছে, হ্যাঁ এখানে চাপা আছে, সো কপার আর হচ্ছে অক্সিজেন, রাইট, অ্যাবসলিউটলি রাইট, সবাই খুব সুন্দর অ্যান্সার করতেছেন। তাহলে এখানে পাবো আমি কপার, কি পাবো? কপার পাবো, আর পাবো হচ্ছে অক্সিজেন, রাইট, কপার আর অক্সিজেন। সবাই খুব ভালো করছেন, ধন্যবাদ সবাইকে। তো এরকম আমরা বাকিগুলোও দেখবো। তো তার ভিতরে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আপনাদের জন্য আছে, সেটা হচ্ছে এই অধ্যায়ের উপরে আমাদের হচ্ছে কোর্স চলতেছে আমার। তো এই কোর্সটা হচ্ছে ভাইয়া ইন টোটাল এই ক্লাসটাতে টোটাল 15টা লেকচার থাকবে বেসিক ক্লাসের উপরে, আর 3টা ক্লাস থাকবে হচ্ছে আপনার বিভিন্ন প্রবলেম সলভিং, বুয়েট, তারপরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা আপনার প্লাস হচ্ছে কি বলে বোর্ড কোশ্চেন সলভিং, এই রিলেটেড প্রবলেম সলভিং ক্লাস থাকবে 3টা, অর্থাৎ টোটাল 18টা ক্লাস থাকবে অধ্যায়ের উপরে। পেমেন্ট হচ্ছে ভাইয়া মাত্র 500, এবং বাকি আরও 2টা লেকচারের উপরে হচ্ছে আমার কোর্স চলতেছে। একটা হচ্ছে গুণগত রসায়নের হচ্ছে জুম ইন্টারেক্টিভ ক্লাস, যেখানে হচ্ছে ডিরেক্টলি আপনি ক্লাস করতে পারবেন, আমাকে কোশ্চেন করতে পারবেন, অ্যান্সার পাবেন। আর আরেকটা কোর্স চলতেছে হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে। আপনারা হয়তো অলরেডি দেখছেন আমি যে ডেগুলা প্রতিদিন যে আপনার 20 ডেজ চ্যালেঞ্জে আমি আশা করি প্রত্যেকটা জিনিসে আপনি ইউনিক পাচ্ছেন, এবং এরকম প্রচুর লজিক এইরকম প্রতিটা অধ্যায়ের মধ্যে আছে, ঠিক আছে? আমি আশা করি আপনি খুব সহজে শিখতে পারবেন এবং বেস্ট কন্টেন্টটা পাবেন। ইভেন আমাদের আরও কিছু ভাইয়া আছে, যেমন সাইফুল ভাইয়ের বায়োলজি কোর্স চলতেছে, রুকন ভাইয়ের বিভিন্ন কোর্স চলতেছে, জ্যামিতি কোর্স, ভেক্টর কোর্স চলতেছে, তারপর হচ্ছে আমাদের কি সাজন স্যারের হচ্ছে ম্যাথ ক্লাস চলতেছে। সো আপনারা এখানে বেস্ট জিনিসগুলো পাবেন। আপনাকে এটাই বলতে পারি, আপনি যত প্ল্যাটফর্মে যান না কেন, কেউ আপনাকে এত মানে ডিটেল পড়াবে না, আর হচ্ছে কেউ আপনাকে ধরে এত জিনিস পড়াবে না, আপনি বেস্ট কন্টেন্ট পাবেন। সো এটাই বলতে পারি। ওকে ভাইয়া, খেয়াল করেন। আর আমার হচ্ছে এই অধ্যায়ের উপর কোর্সটা শুরু হয়েছে আজকে থেকেই, যদি সো আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাহলে তারা আপনারা কমেন্টে বা হচ্ছে মেসেঞ্জারে কথা বলতে পারেন। খেয়াল করেন, বাকিটা আমরা একটু খেয়াল করি। এই যে এতক্ষণ চাপা মেরে দিলাম, ঠিক আছে? সো এখন দেখেন চাপার জোর কিন্তু অনেক বেশি, খেয়াল করেন, দেখেন। ওকে ভাইয়া, ভাইয়া চলেন বাকিগুলো সলভ করে ফেলি। ইয়েস, কপার তৈরি হয় আর অক্সিজেন তৈরি হয়, এখন দেখেন সিলভার নাইট্রেট। এখন আপনারাই বলেন তো ভাইয়া, এইটার মধ্যে কি হবে? সিলভার নাইট্রেটে কি তৈরি হবে বলেন তো? এবার কিন্তু এখানে চাপা আছে, যেহেতু চাপা আছে তাহলে তৈরি হবে কি? সিলভার, যেহেতু চাপা আছে তৈরি হবে সিলভার।
আর দেখেন নাইট্রেটের মধ্যে কি আছে, অক্সিজেন আছে, নাইট্রেটের মধ্যে অক্সিজেন আছে, সো তৈরি হবে O2 গ্যাস, সো তৈরি হবে হচ্ছে অক্সিজেন গ্যাস, রাইট। সুন্দর ভাই, আপনার কোনো সূত্র মুখস্থ করা লাগে না, কিচ্ছু মুখস্থ করা লাগে নাই, ঠিক আছে, জাস্ট কথাগুলো শুধু মাথায় রাখলেই হবে। এবং লাস্টে আমি এটা লজিকটাও দেখাই যাব, ঠিক আছে, লাস্টে আমি লজিকটাও আপনাকে দেখাই যাবো, কোনো সমস্যা নেই। দেখেন সিলভার তৈরি হচ্ছে আর অক্সিজেন তৈরি হয়েছে, লাস্ট পরে খেয়াল করেন HgPO4 Hg3PO4, ঠিক আছে, এটার জন্য কি কি তৈরি হবে, হ্যাঁ ভাই এখানে চাপা আছে, আমার চাপা আছে, যেহেতু চাপা আছে সো তৈরি হবে হচ্ছে Hg, ওকে, তৈরি হবে হচ্ছে Hg, আর এইখানে যেহেতু ও আছে ফসফেটের মধ্যে তাহলে তৈরি হবে হচ্ছে অক্সিজেন, তাহলে কি তৈরি হবে, অক্সিজেন, ঠিক আছে, তাহলে হবে অক্সিজেন। আর একটু, হ্যাঁ সাব্বাস, সবাই খুব লিখতেছেন, বাকিগুলো আপনি একটু লিখে ফেলেন, বাকিগুলোও লিখে ফেলেন, বাকি যে দুইটা আছে সেটা লিখে ফেলেন, Hg আছে O2, ইয়েস Hg আর O2 তৈরি হয়েছে। আমি মনে একটু ফাস্ট হয়ে গেছি, আপনার একটু লেখার সময় দেওয়া উচিত। দেখেন তো বাকি বাকি দুইটাও আপনারা লিখে ফেলেন। ওকে স্যার, একটু দেখেন সবাই, তাহলে এখান থেকে কি চাপা আছে না, চাপা আছে, সো Hg তৈরি হবে আর অক্সিজেন তৈরি হবে। ওকে, তাহলে লাস্টেরটা একটু সবাই চিন্তা করেন, লাস্টেরটা কি হবে ভাইয়া, একমাত্র ব্যতিক্রম, লাস্টেরটা হচ্ছে আমার একমাত্র ব্যতিক্রম, যারা অর্গানিক পড়ছি, যারা অর্গানিক পড়ছি তাদের জন্য বলি, বা যারা সেকেন্ড ইয়ারে আসছি তাদের জন্য বলি, এটা হচ্ছে কূপ সংশ্লেষণ, একটা কূপ বিক্রিয়া, এই প্রক্রিয়ায় একমাত্র ব্যতিক্রম তুমি পাবা, সেটা আমি তোমাকে আজকে দিয়ে দিচ্ছি, সো তোমার কাহিনী শেষ। এখানে কি কি তৈরি হয় দেখো, ক্যাথোডে তৈরি হয় হচ্ছে, ক্যাথোডে তৈরি হয় হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, আর হাইড্রোজেন গ্যাস। দেখো এটা এটা তৈরি হয় হচ্ছে ক্যাথোডে, একমাত্র ব্যতিক্রম, সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয় আর হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। আর ক্যাথোডে কি কি পাওয়া যায়, ক্যাথোডে পাওয়া যায় হচ্ছে, সরি অ্যানোডে পাওয়া যায় হচ্ছে CH3 এই কম্পাউন্ড পাওয়া যায়, আর একটা জিনিস পাওয়া যায় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, রাইট, প্লাস কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে ভাইয়া একমাত্র ব্যতিক্রম। ওকে, তাহলে আশা করি যে পরীক্ষায় আসুক না কেন আপনি ধুমায় অ্যান্সার করতে পারবেন, আপনার কোনো সময় লাগবে না, হয়তো সময় লাগবে হয়তো 30 সেকেন্ড, 30 সেকেন্ড ভুল বলছি, আপনি এটা অ্যান্সার করতে হয়তো 20 সেকেন্ড সময় লাগবে। দেখেন CH3COONA, ইথানোয়িক, সোডিয়াম ইথানোয়েট একমাত্র ব্যতিক্রম, ঠিক আছে। ওকে ভাইয়া, আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান তো, এতটুকু বুঝতে পারলে তাহলে কাজ শেষ। দেখেন আমি একটু সাইড দেই, এটা হচ্ছে আপনার একমাত্র ব্যতিক্রম, একমাত্র ব্যতিক্রম, আপনি পারলে প্রয়োজনে মুখস্থ করে ফেলেন, এবং যখন আমি অর্গানিক ক্লাস শুরু করব তখন এটার ইন ডিটেল আপনাকে বুঝাবো। ওকে, আচ্ছা তাহলে আমরা চলেন, আমরা হচ্ছে ওই যে একটা রিয়াকশন দিয়েছিলাম সেটা লজিকে চলে যাই। ওকে, তাহলে চলেন আমরা সেটা লজিকে চলে যাই, আপনাকে ছোট্ট একটা রিয়াকশন দিয়ে শুরু করছিলাম, সেই রিয়াকশনটা লজিকটা দেখাই। দেখেন আমাদের রিয়াকশনটা কি ছিল সেটা আপনাকে একটু বলি, আমাদের রিয়াকশন ছিল হচ্ছে রুবিডিয়াম প্লাস লিথিয়াম ক্লোরাইড, যারা পরে আসছেন তাদের জন্য আবার বলতেছি যে এই রিয়াকশনটা হবে কিনা, কথা বুঝছেন, বলছি কি রুবিডিয়াম প্লাস লিথিয়াম ক্লোরাইড এই রিয়াকশনটা হবে কিনা, সক্রিয়তা সিরিজ অনুযায়ী লিথিয়াম আবার সবার উপরে, আপনাকে এটা আবার মনে রাখা, মনে করে দেওয়া জরুরি, হয়তো আপনি জানেন সবাই যে ভাইয়া এই লিথিয়ামটা সবার সক্রিয়তা সিরিজের উপরে, তাহলে এই বিক্রিয়াটা হবে কিনা, পরে যারা আসছেন তারা একটু কমেন্ট করে জানান, আগে যারা আসছেন তারা তো অলরেডি বুঝেই গেছেন, যেহেতু আমি বলছি এটা সলভ করে দিয়ে যাবো, সো এটা সলভ করে দিয়ে তারপর ক্লাসটা শেষ করে দেবো। ওকে, যারা পরে জয়েন করছেন ব্রো তারা একটা কাজ করেন, হ্যাঁ লিখেন যে পরে, তাদের জন্য কোশ্চেনটা আমি আবার বলতেছি, সেটা হচ্ছে এই রিয়াকশনটা হবে কিনা, এটা হচ্ছে রুবিডিয়াম, কোশ্চেন হচ্ছে এই রিয়াকশনটা হবে কিনা,
যদিও সক্রিয়তা সিরিজে লিথিয়াম হচ্ছে সবার উপরে। আচ্ছা হবে ভাই, এখন সবাই লিখতেছে হবে ভাই, খুবই চমৎকার, ভালো লাগতেছে খুবই। আচ্ছা আপনারা আমাকে নিঃসন্দেহে বিশ্বাস করছেন, তার জন্য ধন্যবাদ। এবং আমরা চলেন এখন আমরা এটা লজিকটা দেখবো। ওকে, চলেন আমরা লজিকটা খুঁজি। তাহলে আমি ফার্স্টে 1 নাম্বার, বেশিরভাগ মৌলগুলাই হচ্ছে প্রথম দিকের যে মৌলগুলো আছে আমার সক্রিয়তা সিরিজে, সেটা হচ্ছে নাম্বার 1, 1 নাম্বার গ্রুপের। তো তাদের নিয়ে কথা বললে আমার কাহিনী শেষ হয়ে যায়। দেখেন সবার আগে হচ্ছে লিথিয়াম, পরে হচ্ছে পটাশিয়াম, পরে হচ্ছে Na। তো আমি 1 নাম্বার গ্রুপের কথাগুলো নিয়ে বলি, মূলত তারাই সবচেয়ে বেশি সক্রিয়। তাহলে দেখেন লিথিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সরি লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, এরা হচ্ছে প্রথম গ্রুপে যারা আছে তাদের নিয়ে সক্রিয়তা সিরিজ। ওকে, লিথিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সরি লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম। কিন্তু আমার বাস্তবিক পক্ষে আমার 1 নাম্বার গ্রুপের একটু খেয়াল করেন তো, সবার আগে কে? লিথিয়াম, পরে হচ্ছে সোডিয়াম, পরে হচ্ছে পটাশিয়াম, পরে হচ্ছে রুবিডিয়াম, পরে সিজিয়াম, পরে হচ্ছে ফ্রান্সিয়াম। খুব ভালো করে কনসেপ্টে খেয়াল করবেন, ঠিক আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ওকে, দেখেন এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা 3, এটা হচ্ছে 11, এ হচ্ছে 19, এ হচ্ছে 37, এ সম্ভবত 56 বা 55, আর হচ্ছে 87 বা 86, ফ্রান্সিয়াম 87। ওকে, ফ্রান্সিয়াম সম্ভবত 87, আমি যদি ভুল না করে থাকি, সমস্যা নেই, আপনি কনসেপ্টে খেয়াল করেন তাহলেই হবে, ঠিক আছে? ওকে, দেখেন খুব ভালো করে খেয়াল করেন, দেখেন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। দেখেন সক্রিয়তা সিরিজ অনুযায়ী, দেখেন খুব ভালো করে খেয়াল করেন, সক্রিয়তা সিরিজ অনুযায়ী যদি লিথিয়াম সবার উপরে হয়, আসলে একটু ফার্স্টে এটা বোঝা নেওয়া দরকার যে সক্রিয়তা বলতে কি বোঝায়। সক্রিয়তা বলতে কি বোঝায়? সক্রিয়তা মূলত ধাতুর জন্য হইতে পারে, অধাতুর জন্য হইতে পারে। খেয়াল করেন, একটা ধাতু সক্রিয়, কতটা সক্রিয় সেটা আমরা বুঝবো হচ্ছে সে কত দ্রুত ইলেকট্রন ত্যাগ করতে পারে। একটা ধাতু কতটা সক্রিয় সেটা আমরা বুঝতে পারবো একটা ধাতু কতটা একটা ইলেকট্রন দ্রুত ত্যাগ করতে পারে, আর একটা অধাতু কতটা সক্রিয় সেটা বুঝতে পারবো হচ্ছে সে কত দ্রুত একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, এইটা দ্বারাই, ঠিক আছে? তাহলে আপনি একটু খেয়াল করেন, তাহলে এই অনুযায়ী বোঝাই যাচ্ছে যে সবার আগে লিথিয়াম যেহেতু আছে, তাহলে খেয়াল করেন সবার আগে, তাহলে আপনি যদি বলেন লিথিয়াম সবচেয়ে বেশি সক্রিয়, তাহলে তার নিচের গুলা কি? কম, তাই না? তাহলে যদি কম বলেন তাহলে সোডিয়াম বলবেন, পরে পটাশিয়াম, এভাবে বলবেন। কিন্তু আপনি অলরেডি জানেন এটা, যে একটা ইলেকট্রন দেখেন খুব ভালো করে খেয়াল করেন, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস খেয়াল করেন, 3, এটা হচ্ছে সোডিয়ামের জন্য 3টা কক্ষপথ, পটাশিয়ামের জন্য হচ্ছে কক্ষপথ 4টা, রুবিডিয়ামের জন্য কক্ষপথ হচ্ছে 5টা, সিজিয়ামের জন্য কক্ষপথ 6টা, আর ফ্রান্সিয়ামের জন্য কক্ষপথ সংখ্যা হচ্ছে 7টা। এখন আপনি একটু খেয়াল করেন, যদি এরকম হয় তাহলে সাইজ অনেক বাড়তেছে। সাইজ বাড়লে কি হয়? ওই যে আমার শেষ ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের অ্যাট্রাকশন কি হবে? কম হবে। ফলে একটা ইলেকট্রন খুব দ্রুত বের হয়ে যেতে পারবে, আর একটা ইলেকট্রন যে যত দ্রুত বের করে দিতে পারবে তার সক্রিয়তা তত বেশি। খেয়াল করেন খুব ভালো করে, আপনি তাহলে বুঝে যাবেন। তাহলে আপনি নিঃসন্দেহে বুঝতে পারতেছেন এই যে যতগুলো মৌল আছে তাদের মধ্যে গিয়ে সব থেকে দ্রুত ইলেকট্রন ত্যাগ করতে পারবে ফ্রান্সিয়াম, সব থেকে দ্রুত ইলেকট্রন ত্যাগ করতে পারবে ফ্রান্সিয়াম। ওকে, এটা 55 বলতেছেন আপনারা। তাহলে যদি সবচেয়ে দ্রুত ইলেকট্রন ত্যাগ করতে পারে ফ্রান্সিয়াম, তাহলে সেই অনুযায়ী সক্রিয়তার সিরিজটা ঠিক তার উল্টো হওয়া উচিত না? অবশ্যই উল্টো হওয়া উচিত। যদি উল্টো হয় আপনি খেয়াল করেন, কিন্তু আপনি নিজেই বুঝতেছেন সবার উপরে কি আছে? লিথিয়াম আছে। সবার উপরে কি আছে? লিথিয়াম। তার মধ্যে একটা ঘাপলা আছে, খেয়াল করেন ঘাপলাটা কিরকম। যদি এই অনুযায়ী সক্রিয়তা সিরিজ হয় যে একটা ইলেকট্রন কত দ্রুত ত্যাগ করবে, এটাই যদি হয় তাহলে লিথিয়াম সবার পরে। কিন্তু আপনি যদি আবার হিসাব করেন লিথিয়াম সবার উপরে আছে, তাহলে উপর থেকে নিচে হবে, তাহলেও কিরকম হওয়া উচিত? লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম। কিন্তু বাস্তবিক অর্থে দেখা গেছে সক্রিয়তা সিরিজটা কিরকম? এই যে এরকম, লিথিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে সোডিয়াম। তার মানে সমস্যা আছে কিনা বলেন তো? সমস্যা আছে। আমরা সেই সমস্যাটা সলভ করতে পারলেই আমরা বুঝে যাব যে আমার লিথিয়াম থেকেও অধিক সক্রিয় কে? রুবিডিয়াম। ঠিক আছে, তাহলে চলেন আমরা সেই জিনিসটাতে চলে যাই। দেখেন আমরা ফার্স্ট অফ অল আমরা দুইটা জিনিস বাদ দিতে চাই, একটা জিনিস বাদ দিয়ে দিতে চাই, সেটা হচ্ছে ফ্রান্সিয়াম।
ফ্রান্সিয়াম কেন বাদ দিতে চাই? সে অনেক বেশি সক্রিয়। কেন? কারণ সে হচ্ছে তেজস্ক্রিয় মৌল। এখন তেজস্ক্রিয় মৌলের জগৎ তো হচ্ছে আরেকটা ভিন্ন জগৎ, সো সেইখানে ওকে আর নেওয়ার কোনো দরকার নেই। সো বাকিগুলো নিয়ে কথা বললেই হয়ে যায়। দেখেন আসলে বাস্তবিক অর্থে সক্রিয়তা সিরিজটা হচ্ছে এইরকম। সেটা কিরকম? দেখেন সবার উপরে হচ্ছে সিজিয়াম, সবার উপরে হচ্ছে সিজিয়াম, তারপরে হচ্ছে রুবিডিয়াম, তারপরে হওয়া উচিত। দেখেন একটু খেয়াল করেন, আমি একটু জায়গা রাখলাম, এখানে একটু জায়গা রাখছি, একজনকে বসাবো। পটাশিয়াম, তারপরে হচ্ছে সোডিয়াম, ওকে ওকে, এখানে লিথিয়াম, ওকে এখানে লিথিয়াম। খেয়াল করেন ভালো করে, কিন্তু খুব ভালো করে খেয়াল করেন আপনারা যারা দেখতেছেন, দেখেন খুব ভালো করে খেয়াল করেন। এই ক্ষেত্রে সিজিয়ামের এটা হচ্ছে দুইটা কক্ষপথ, তিনটা, চারটা, পাঁচটা, ওকে খুব ভালো করে খেয়াল করেন। এটা হচ্ছে পাঁচটা কক্ষপথ, এর ভেতরে আরো ইলেকট্রন ঘুরতেছে কয়টা? শেষ কক্ষপথে 55তম ইলেকট্রন, ভিতরে 40 ইলেকট্রন ভিতরে আছে। এই ক্ষেত্রে 54টা ইলেকট্রন ভিতরে আছে। এটা হচ্ছে 37, তার মানে শেষ কক্ষপথে একটা যদি থাকে তাহলে এটার জন্য 36টা ইলেকট্রন ভিতরে আছে। এটার জন্য আছে হচ্ছে যেহেতু 19, সো 19-এর মধ্যে আছে 18টা ইলেকট্রন ভিতরে, আর হচ্ছে সোডিয়ামের জন্য আছে হচ্ছে 10টা ইলেকট্রন ভিতরে। ওকে একটু খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করেন। দেখেন যখন সিজিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সেই ক্ষেত্রে তার দুইটা ফ্যাক্টর কাজ করে। সিজিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করে তখন তার দুইটা ফ্যাক্টর কাজ করে। একটা ফ্যাক্টর হচ্ছে সে অনেক বড়, অর্থাৎ তার নিউক্লিয়াস থেকে শেষ ইলেকট্রনটা অনেক বেশি দূরে অবস্থিত একটা। আর সেকেন্ড যে ঘটনাটা সেটা হচ্ছে এই যে 55তম ইলেকট্রন, তার ভিতরে যেহেতু আরো 54টা ইলেকট্রন আছে, সেই 54টা ইলেকট্রন নিউক্লিয়াসকে কি করে রাখছে? আবদ্ধ করে রাখছে, আচ্ছাদন করে রাখছে। ফলে এই শেষ ইলেকট্রনটা কি করতে পারতেছে না? এই নিউক্লিয়াসকে সেইভাবে অ্যাট্রাকশন করতে পারতেছে না। এবং সাথে আরেকটা জিনিস ইনক্লুড করেন, এরা সবাই এই যে ভিতরের 54টা ইলেকট্রন তারা সবাই কি নেগেটিভ চার্জে চার্জিত। যদি তারা সবাই নেগেটিভ চার্জে চার্জিত হয় এবং এই যে 55তম ইলেকট্রন, 55তম ইলেকট্রন সেও কি নেগেটিভ চার্জে চার্জিত, তাহলে এরা কি করবে? নিজেদের মধ্যে একটা বিকর্ষণ করবে, বিকর্ষণ করে বের করবে, তুই বের হয়ে যা, বের হয়ে যা, বের হয়ে যা। ফলে এখানে তাহলে কি দুইটা ফ্যাক্টর কাজ করতেছে, একটা হচ্ছে সাইজ অনেক বড় আর ভিতরে অনেকগুলো ইলেকট্রন ওই নিউক্লিয়াসকে আচ্ছাদন করে রাখতেছে, এই দুইটা ফ্যাক্টর। একইভাবে খেয়াল করো রুবিডিয়ামের জন্য কি সেম ফ্যাক্টর কাজ করে, সাইজ অনেক বড় এবং তার ভিতরে 36টা ইলেকট্রন আছে, তাহলে দুইটা ফ্যাক্টর কাজ করতেছে। তাহলে এখান থেকে ইলেকট্রন খুব দ্রুত বের হবে, তারপরে এখান থেকে। এখন পটাশিয়ামের জন্য একটু খেয়াল করো, পটাশিয়ামের জন্য যখন তুমি এই হিসাবটা করবা তখন ইলেকট্রন সংখ্যা মাত্র 18টা কাজ করে। ভিতরে কয়টা কাজ করে? 18টা। কক্ষপথ কিন্তু খেয়াল করো, কক্ষপথ খুব বেশি না, তার মানে খুব বেশি দূরে না ইলেকট্রনটা। এই শেষ ইলেকট্রনটা 19তম ইলেকট্রনটা খুব বেশি দূরে না, 19তম ইলেকট্রনটা খুব বেশি দূরে না, অর্থাৎ এটা যথেষ্ট অ্যাট্রাকশন ফিল করে কোত্থেকে? নিউক্লিয়াস দ্বারা। তাহলে সেটা ধরো এরকম করে বের হয়ে গেল। তারপরে খেয়াল করো, এখন আমার কাছে আছে দুইটা মৌল, একটা হচ্ছে সোডিয়াম আর একটা লিথিয়াম। তো সোডিয়ামের ক্ষেত্রে একটু খেয়াল করো, সোডিয়াম হচ্ছে 11টা ইলেকট্রন, ভিতরে আছে 10টা, কক্ষপথ অল্প, খুব বেশি বড় না, খুব ভালো কথা, ইলেকট্রন ত্যাগ করা একটু কঠিন। লিথিয়ামের ক্ষেত্রে তাহলে খেয়াল করো, লিথিয়ামের ক্ষেত্রে খুবই ছোট, তার সাইজ কিন্তু খুবই ছোট, লিথিয়ামের সাইজ খুবই ছোট এবং সেই অনুযায়ী এটার নিউক্লিয়াস থেকে অ্যাট্রাকশন করে সবচেয়ে কাছে থাকা উচিত এবং তাকে বের করে দিতে খুব বেশি পরিমাণ সমস্যা হওয়া উচিত, কিন্তু দেখা যাচ্ছে সেই সব থেকে বেশি বের হয়ে যাচ্ছে। কিন্তু এটার কারণটা হচ্ছে তার অনেক বেশি ছোট হওয়ার কারণে তার ইলেকট্রন সংখ্যা 3 এবং এই বেশি ছোট হওয়ার কারণে তার ইলেকট্রন ডেনসিটি কি অনেক উচ্চ, অর্থাৎ অল্প জায়গার মধ্যে বেশি ইলেকট্রন ঘোরাঘুরি করার কারণে সে কি করে? ওই ইলেকট্রন কি করে? বিকর্ষণ করে। ফলে কি করে দিতে চায়? এই ইলেকট্রনটার প্রতি, শেষ ইলেকট্রনটার প্রতি তার নিউক্লিয়াসের আকর্ষণ অনেক বেশি হওয়া সত্ত্বেও সে বের হয়ে যাইতে পারে অনেক দ্রুত। কারণটা কি? মেন কারণ হচ্ছে তার ইলেকট্রন ডেনসিটি। ঠিক আছে, এখন খেয়াল করো, আমার এই সিজিয়াম অনেক বড়, দুইটা ফ্যাক্টর কাজ করে, রুবিডিয়ামের মধ্যেও দুইটা ফ্যাক্টর কাজ করে, কিন্তু পটাশিয়াম আর সোডিয়ামের মধ্যে কিন্তু দুইটা ফ্যাক্টর কাজ করে না। কিন্তু লিথিয়ামের মধ্যে কি ফ্যাক্টর কাজ করে? অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর কাজ করে, সেটা হচ্ছে ইলেকট্রন ডেনসিটি। ইলেকট্রনের ঘনত্ব অধিক হওয়ার কারণে দেখা যায় সে পটাশিয়াম এবং সোডিয়াম থেকে অধিক, পটাশিয়াম এবং সোডিয়াম থেকে অধিক দ্রুত ইলেকট্রনটা ত্যাগ করে ফেলে। ফলে তার পজিশনটা কোথায় হয়ে যাবে? এই যে এইখানে হয়ে যাবে, লিথিয়াম। ওকে, তাহলে সবার উপরে হচ্ছে সিজিয়াম, পরে হচ্ছে রুবিডিয়াম, পরে হচ্ছে লিথিয়াম। ওকে, পটাশিয়াম আর সোডিয়ামের মধ্যে যেহেতু একটা করে ফ্যাক্টর কাজ করে, সেক্ষেত্রে পটাশিয়াম হয়, তারপরে হয় সোডিয়াম। এবং তোমার বইটার মধ্যে খুব ভালো করে খেয়াল করে দেখবা,
এই পর্যন্ত আছে হচ্ছে 1 নম্বর গ্রুপ নিয়ে। অর্থাৎ তাহলে শুরু হচ্ছে কি দিয়ে? লিথিয়াম, তারপরে পটাশিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম। কিন্তু ভাইয়া তার উপরেও বসের উপরে বস আছে, কে কে আছে? এই সিজিয়াম আর রুবিডিয়াম। অর্থাৎ এই রিঅ্যাকশনটা হবে। এখন তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। আমি জানি অনেক বেশি কথা বলছি এই কনসেপ্টটা বোঝানোর জন্য, তবে আমি এটা বলতে পারি এই কনসেপ্ট তুমি আগে অনলাইন অফলাইনে তুমি কোথাও দেখো না, এটা আমি 100% শিওর। ওকে, আমাকে একটু কমেন্ট করে জানাও তো যে তোমরা ক্লিয়ার হইতে পারছো কিনা। আমি যেহেতু অনেক দ্রুত কথা বলছি, সো আমি জানি যে তোমাদের জন্য একটু প্যারা হয়ে গেছে। একটু পরে আমাদের ক্লাস আছে ভাইয়ের, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমাদের বিভিন্ন কোর্স চলতেছে, ঠিক আছে? তো ভাইয়া হচ্ছে ভেক্টর কোর্সে অলরেডি রানিং আজকে থেকে হচ্ছে, তোমরা চাইলে রেজিস্ট্রেশন করে ক্লাস করা শুরু করতে পারো। তারপর হচ্ছে ম্যাথের বিভিন্ন কোর্স চলতেছে, ফিজিক্সের কোর্স চলতেছে, এবং আমার এই অধ্যায়ের উপর কোর্স চলতেছে, এবং আমার হচ্ছে তড়িৎ রসায়ন প্লাস হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, আর একটা হচ্ছে গুণগত রসায়ন। অর্থাৎ এই 3টা কোর্স চলতেছে, চাইলে তোমরা অ্যাডমিট হইতে পারো। সো এটাই হচ্ছে কথা। তো তোমরা একটু বুঝতে পারছো কিনা আমাকে জানাই দাও। হ্যাঁ, অনেক ইজি করে বুঝাইছেন, সবাইকে ধন্যবাদ, সবাই বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে ক্লাস শেষ করতে চাই, এবং হচ্ছে আপনারা আমার জন্য দোয়া করবেন। এই তোমরা সবাই কেমন আছো? আর ওই যে তোমরা হয়তো সবাই জানো যে হচ্ছে আজকে আমাদের ভেক্টর কোর্সের ক্লাস শুরু হবে। তো এই জায়গায় আচ্ছা এমনি বলি, ভেক্টর কোর্সের ক্লাস শুরু হবে আজকে 10টায়, মানে এখনই ক্লাস শুরু হবে। তো তোমরা এখনো যারা যারা রেজিস্ট্রেশন করোনি, রেজিস্ট্রেশন করে ক্লাস শুরু করতে পারো। কারণ আজকের পরে তোমরা যদি রেজিস্ট্রেশন করো তাহলে ভেক্টর কোর্স কিন্তু 199 টাকা, মানে 10টা পর্যন্ত শেষ সময়। এখন তোমরা রেজিস্ট্রেশন করে ক্লাস শুরু করলে 110 টাকায় করতে পারবা, আর পরে রেজিস্ট্রেশন করলে তোমার 199 টাকায় করতে হবে। তো সবার প্রতি অনেক অনেক শুভকামনা। আর ফরাদ ভাইয়ের কিন্তু 2টা কোর্স আছে। এই যে চ্যাপ্টারটা ভাইয়া পড়ালো আজকে, এই তড়িৎ রসায়নের উপর কোর্স আজকে থেকে শুরু হয়ে গেছে। তোমরা চাইলে এই চ্যাপ্টারের কোর্সটা করতে পারো, এবং মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এটার উপর একটা এক্সট্রা অর্ডিনারি কোর্স চলতেছে ভাইয়ার, তোমরা এই ব্যাচগুলোতে জয়েন করতে পারো। ধন্যবাদ।